বাংলাদেশে সন্ত্রাস এবং জঙ্গি দমনে অভিযান চালানোর লাইসেন্স জাতিসংঘ থেকে কিন্তু ইতিমধ্যে ভারত পাইয়া গেছে। তারেক তথা বিএনপি কোন রকম বাইসে থাকার জন্য এখন সামনে তাদের একটা রাস্তাই খোলা, স্বাধীনতার সকল পক্ষের দলকে একত্রিত করা। আওয়ামী লীগের সাথে তারা মিশতে পারবে কিনা আমি জানি না। আওয়ামী লীগ সভানেত্রীর কাছে গিয়ে ক্ষমা চাইয়া এবং তাকে সসম্মানে প্রত্যাবর্তনের বিষয় বলার পরে তিনি সেটা কতটা গ্রহণ করবেন কি করবেন না জানি না, কিন্তু অন্ধকারাচ্ছন্ন বাংলাদেশে এখন আলোর দিশারি ছিল একমাত্র জননেত্রী শেখ হাসিনা। সম্প্রতি জেনেছেন চট্টগ্রামে শিপিং কার্গো তার কাটা কারখানার বিস্ফোরণে 25 জন নিহতের ঘটনা। এটা কারখানার বিস্ফোরণে নাকি আল কায়দা এবং জেএমবির জঙ্গিরা যে বোমা বানাইতেছে সেই বোমা বানার বিস্ফোরণের ঘটনায় 25 জন নিহত হয়েছে। আসল ঘটনা তো ধামা চাপার চেষ্টা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে জাতিসংঘ থেকে রিপোর্ট পেশ করা হয়েছে যে বাংলাদেশে আল কায়দার ঘাঁটি আছে, আর এই আল কায়দা থেকেই কিছুদিন আগে যে ভারতের লালকেল্লায় আক্রমণ চালানো হয়েছে তারা আল কায়দা জঙ্গি সংগঠন চালাইছে। এর তদন্ত প্রতিবেদন ইতিমধ্যে জাতিসংঘ থেকে সেই রিপোর্ট পেশ করেছে। তারেক তথা এই বিএনপি যদি এখন তাদের কোন রকম বাইসা থাকা বলতে আগামীতে যে সংসদ নির্বাচন মধ্যবর্তী সেই নির্বাচনে দেশের জনগণ যদি তারেক রহমানকে পছন্দ করে, তাকে যদি সরকার গঠনের মতো ভোট দেয় তাহলে পারবে, আর তা হলে বিরোধী দল। এর বাইরে অন্য কোনো অপশন নাই। তারেক যদি এর বাইরে অন্য কোনো অপশনের দিকে যায়, ক্ষমতা যদি আঁকড়ে ধরতে যায়, তাহলে প্রচুর রক্তপাত ঘটবে। যে রক্তপাত আওয়ামী লীগ সভানেত্রী এতদিন ধরে চায় নাই। আওয়ামী লীগ সভানেত্রী চাইলে অনেক আগে গৃহযুদ্ধ বাইরে যাইতো, প্রচুর পরিমাণে হতাহতের ঘটনা ঘটতো। এইটা দেশের জনগণ হারে হারে আপনারা বিশ্বাস করেন। কিন্তু গত 2টা বছর ধরে আওয়ামী লীগ সর্বাত্মক নির্যাতন, হত্যাযজ্ঞ, জেল, জুলুম সবকিছু সহ্য করেও তারা কূটনৈতিকভাবে শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে তারা রাষ্ট্র গঠনের জন্য বা রাজনীতি করার জন্য, সেই অধিকার আদায়ের জন্য লড়াই সংগ্রাম করে যাচ্ছিল। কিন্তু এই বিএনপি তথা এই তারেক তারা যদি সেই দিকে না যায়, সেই শান্তিপূর্ণ দিকে যদি অশান্তির দিকে যায়, কিছু আর করার নাই। জাতিসংঘের সাম্প্রতিক সময়ের রিপোর্টটা একটু আপনাদের পড়ে শোনাচ্ছি, মন দিয়ে শুনেন। জাতিসংঘের প্রতিবেদনে দিল্লির লালকেল্লায় হামলায় আল কায়দা সংশ্লিষ্টতা, বাংলাদেশ সেল গঠনের চেষ্টা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সন্ত্রাসবাদ পর্যবেক্ষণকারী একটি বিশেষায়িত দলের সর্বশেষ প্রতিবেদনে 25 সালের নভেম্বরে দিল্লির ঐতিহাসিক স্থাপনা লালকেল্লার সামনে সংঘটিত গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় আনুষ্ঠানিকভাবে আল কায়দার ভারতীয় উপমহাদেশ শাখা AQUIS এর সম্পৃক্ততা পেয়েছে। একই প্রতিবেদনে সংগঠনটি বাংলাদেশ কার্যক্রমে বিস্তারিত চেষ্টা করছে বলেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 1267, 1989, 2253 নিষেধাজ্ঞা কাঠামোর আওতায় গঠিত অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশন মনিটরিং টিম প্রতি 6 মাস অন্তর ISIL, দায়েশ, আল কায়দা ও তাদের সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিয়ে একটি প্রতিবেদন তৈরি করে। এবারে প্রতিবেদনটি সংস্থার 38তম প্রতিবেদন, যা গত 10ই আগস্ট প্রকাশ করা হয় এবং তাতে 25 সালের 16ই ডিসেম্বর থেকে 26 সালের 9 জুন পর্যন্ত সময়কালের তথ্য বিশ্লেষণ তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী AQUIS বিগত বছরগুলোতে একটি বিচ্ছিন্ন দুর্বল নেটওয়ার্কে থেকে ধীরে ধীরে একটি সংগঠিত আঞ্চলিক জঙ্গি সংগঠনে রূপান্তরিত হয়েছে। বড় ইউনিটের পরিবর্তে ছোট ছোট বিচ্ছিন্ন কোষ বা সেলের মাধ্যমে কাজ করার পাশাপাশি সংগঠনটি নিজস্ব লজিস্টিক ও আর্থিক নেটওয়ার্কে গড়ে তুলেছে, যা নিরাপত্তা সংস্থাগুলোর পক্ষে তাদের শনাক্ত ও দমন করা কঠিন করে তুলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 25 সালের 10ই নভেম্বর দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ট্রাফিক সিগন্যাল থেমে থাকা একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী এই হামলায় প্রায় 11 থেকে 15 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। ভারতের জাতীয় তদন্ত সংস্থা NIA চলতি বছরের মে মাসে এই ঘটনায় 10 জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে, যাদের AQUIS এর সহযোগী সংগঠন আনসার গাজওয়াতুল হিন্দের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। বলছেন হামলা করা কিন্তু হয়েছে যে 25 সালের 10ই নভেম্বর, তথা ডেভিল ইনুস যে পাকিস্তান থেকে বিমানে করে এবং জাহাজে করে যে বিপুল পরিমাণ সমরাস্ত্র এবং অস্ত্র, গোলাবারুদ, বোমা তৈরির সরঞ্জাম বাংলাদেশে নিয়ে আসছে। এবং আপনারা দেখেছেন যে এই যে কিছুদিন আগে 11টা ঘটনা ঘটছে, চিপসের প্যাকেটে বোমা, বরিশালে যে হাসপাতালের মধ্যে
3 জন হতাহতের ঘটনা। ঢাকায় দেখছেন পাইপ বোমা, একটা হিন্দুদের সনাতনীদের একটা পূজার মনে একটা বহর যাচ্ছিল, তার পাশেই সেই বোমা। মেট্রো রেলের মধ্যে বোমা। এই যে মিরপুর সাভারের হেমায়তপুরে কারখানায়, সেখানে জেএমবির বোমা, একেবারে আত্মঘাতী বোমা তৈরির সরঞ্জাম সহ কুখ্যাত সকল অস্ত্র সমরস্ত্র সেখান থেকে উদ্ধার করা হয়েছে। কেরানীগঞ্জে দেখেছেন টেবিল ইউনুসের সময় এই যে কেরানীগঞ্জে একটা বাসার মধ্যে ভাড়া নিয়ে সেইখানে বোমা, যেখানে ফাইটটা গেছে। এই বোমা, এই সন্ত্রাসীরা, রাশিয়া তাদের সন্ত্রাসবাদকে দমনের উদ্দেশ্যে ইউক্রেনে অভিযান চালাইতেছে। বাংলাদেশে আপনারা জঙ্গি এবং সন্ত্রাসীদের আশ্রয় দেবেন, ভারত তার দেশের নিরাপত্তার জন্য, তার দেশের নাগরিকদের নিরাপত্তার জন্য সেখানে অভিযান চালায়, এইটা দোষের কিছু না। কিন্তু সেই অভিযানে মাথায় রাখবেন, জঙ্গি থাকে এক জায়গায়, সেই জঙ্গিরে মারার জন্য একটা বোমা মারতে হয়, আশপাশে থাকা অনেক হতাহতের ঘটনা ঘটে। এখন তারেককে সিদ্ধান্ত নিতে হবে। সে প্রচুর পরিমাণে হতাহত চায়, রক্তের হলে চায়, যদিও ওর রক্তের নেশা আজকে থেকে না, অনেক আগে থেকেই। কিন্তু সে যেদিকেই যাক না কেন, ও যদি বিকল্প অন্য কোনো দিকে যায়, তাহলে প্রচুর পরিমাণে হতাহত এবং রক্তের হলেই হবে। কিন্তু ক্ষমতায় থাকতে সে পারবে না, এইটা চিরন্তন সত্য। কিন্তু কোন রকম বাইচা থাকতে হইলে স্বাধীনতার পক্ষের সকল দলকে একত্রিত করা ছাড়া তার সামনে বিকল্প অন্য আর কোনো পথ নাই। যে কোনো ভাবেই হোক না কেন, আওয়ামী লীগের হাতে পায়ে ধরে কোন ভাবে হবে। ওই যে মনে আছে অনেক আগে একটা কথা বলেছিলাম, তারেকের বাঁচার সর্বশেষ সম্বলই হবে শেখের বেটি। যদি সে তাকে ক্ষমা করে, সন্তানের মতো আছে মা কইলে আর দয়ার শরীর ক্ষমা কইরেও দিতে পারেন, কে জানি। কিন্তু ওইটা একান্ত ওই ব্যাপার। কিন্তু এর বাইরে অন্য কোনো আর কোনো পথ ভাই খোলা নাই। অন্য কোনো ওয়েতে যাওয়া মানে এখন সামনে ভয়াবহ একটা বিপর্যয় আসতেছে বাংলাদেশের জনগণের উপরে। খাদ্য, গ্যাস, তেল, বাজার মূল্য সবকিছু যখন অভাব, এমন সময় আবার মাথার উপরে খরার খা সন্ত্রাস এবং জঙ্গিবাদ। 1 থেকে 6 সাল যেমনটা ছিল ঠিক তদ্রুপ। তোরে আমি লাইভেই বলতেছি, তুই রুবেল খান পোলায় টিকতে পারবি না, পৃথিবীর যে প্রান্তে থাকিস না কেন। আমরা এই দেশে শুধু বাংলাদেশকে যারা ধারণ করে তারাই থাকবে। তোদের মতো বাস্টার্ড এবং পাকিস্তানি বিহারি পল্লীতে গিয়ে, পাকিস্তানি মিলিটারি পল্লীতে গিয়ে তোদের যে মায়েরা, বোনেরা, দাদিরা ইচ্ছাকৃত ভাবে বাইজি ড্যান্স করে ধর্ষণের শিকার হয়েছিল এবং ওদের অবৈধ পাক পানিতে তোদের যে জন্ম হয়েছে, তোদের আমরা অচিরেই ভ্যানিশ করে দেবো। এই দেশ পাক বীর্যে জন্ম নেওয়া তাদের জন্য নয়। এই দেশ একদিন খুব শীঘ্রই শুধু বাঙালিদের হবে। এখানে অবাঙালি বলতে যে সকল বিদেশি আমাদের অতিথি মেহমানরা আসবেন চাকরির জন্য, ব্যবসার জন্য, তারা ব্যবসার সুবাদে, তাদের কাজের সুবাদে থাকবে। কিন্তু কোন পাকিস্তানি বীর্যে জন্ম নেওয়া কোন রাজাকারের বাচ্চা, এই খানকি পোলা রুবেলের বাচ্চাদের মতো যারা আছে, এই জাউরের বাচ্চাগুলা যারা আছে, এদের স্থান বাংলাদেশে হবে না। আমি কখনো গালি বা অশালীন কথা আমি বলতে চাই না, কিন্তু বিশ্বাস করেন ভাই, আমি হলফ করে বলতেছি, আমি একটা গালি দিল, আমি একবার চিন্তা করে আমি মুখ খারাপ করেছি, আল্লাহ মাফ করো। কিন্তু এই পাক বীর্যে জন্ম নেওয়া এই সকল জাউরের বাচ্চাগুলা যখন এদের বিভিন্ন মন্তব্য দেখি আমি, তখন এই সকল জাউরের বাচ্চা দেখেন, ওর যদি ন্যূনতম লজ্জা থাকতো, এই জাউরের বাচ্চা, এই বাস্টার্ড, এই রুবেলদের মতো বাস্টার্ড, এই খানকু পোলা, ওর মা, তোর মা এখন লাগাইতেছে কারোর সাথে, যাক খোঁজ নে ভালোভাবে, আগে তোর বই নে, তোর বউ খোঁজ নে। আমি এইসব শব্দ চয়ন ব্যবহার করতে পারি না, কিন্তু ওদের দেখলে আমার অজু রাখতে পারি না। আমি, আমার কি দোষ? আমার কোনো দোষ নাই। আমি এদের দেখলে আমি অজু ধরে রাখতে পারি না, আমার ভাষা ঠিক থাকে না, কিছু মানে ড্রেস ঠিক থাকতে পারে না, এটা বলতে পারেন। সুতরাং আপনারা শোককে শক্তিতে কাজে লাগাতে হবে এবং এই সকল রুবেলদের মতো যে সকল পাকিস্তানের রাজাকারের বাচ্চা, ওদের বীর্যে জন্ম নেওয়া যে সকল নাপাক জাউরার বাচ্চাগুলো এই পৃথিবীর, এই দেশের মধ্যে থাকবে, দেশের মানচিত্রে যেখানে থাকুক না কেন, ওদের বাপ, ভাই, আত্মীয় স্বজন, নাতির ঘরের, পুতির ঘরের সাথী, প্রজন্ম থেকে প্রজন্ম ভ্যানিশ করে দিতে হবে। এই দেশে রাখা যাবে না। একটা জাহাজে বইরা পাকিস্তান পাঠাই দিতে হবে। এই বাংলাদেশ শুধু বাঙালিদের, এই সকল রাজাকারের বাচ্চাদের না। আপনার যদি রুবেলের অ্যাড্রেস খুঁজে পান কেউ, ওর ডিটেলস আমারে দিবেন, ওরে খাইয়ে ফেলানোর দায়িত্ব আছে।
সমস্যা নাই। এটা কেমনে সাইজ করতে গেলে আমাকে জানা আছে। আমাদের পূর্বপুরুষ যখন ৭১-এর রণাঙ্গনে দেশের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য জীবন প্রাণ উজাড় করে দিয়ে বাজি রেখে যুদ্ধের ময়দানে ছিল, তখন এই সকল এই জামাতি, এই গুপ্ত জামাতি, এই রুবেলদের মায়েরা, চাচিরা, বোনেরা, ওদের বাপেরা যেমন একদিকে বাঙালিদের মুক্তি বাহিনীদেরকে হত্যার খেলায় নেমেছিল, আর ওদের মা বোনেরা আর চাচিরা তখন পাকিস্তানি মিলিটারিদের ডেরায় গিয়ে বাইজে ডান্স করত, তাদের করতে ইচ্ছাকৃত ভাবে ধর্ষণের শিকার হইতো। এরা ছিল ওই সময়, মহিলারা ছিল মূর্খ, এই কারণে ওই সকল অবৈধ বীর্য ওরা নষ্ট করতে পারতো না, এই জন্য এই সকল কুলাঙ্গার গুলো এরা জন্ম দিছে। ওই বুড়ি গুলো তো মরছে, আর মায় খোঁজ নেন, আর মায় মরছে। আর মায় ছিল একটা পতিতা, এই পতিতে বেডি মরছে, এখন এই পতিতের বাচ্চা তো রয়েছে কাছে। মনে রাখবেন, বাঁশের কঞ্চি দিয়ে বাঁশি হয়। এই পতিতের বাচ্চাগুলা, পাক মিলিটারি কর্তৃক পতিতা হওয়া এই পতিতের বাচ্চাগুলা, এর প্রজন্মগুলা এই দেশের বিরুদ্ধেই কাজ করবে, এই সার্বভৌমত্বের বিরুদ্ধেই কাজ করবে। ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। বাংলাদেশের স্বাধীনতার জন্য ভারতের 17,000-এর অধিক সৈন্য তাদের জীবন দিয়েছে। মুক্তিযুদ্ধের সময় 2 কোটি শরণার্থীদের তারা আশ্রয় দিয়েছে, খাবার, চিকিৎসা, বাসস্থান দিয়েছে। মুক্তিযুদ্ধের পরবর্তী সময় তারা প্রায় $3 বিলিয়ন অর্থ সহায়তা দিয়েছে, নগদ অর্থ, বিমান, জাহাজ, খাবার, চিকিৎসার জন্য চিকিৎসা সামগ্রী, ঔষধ, মেডিসিন, এগুলো দিয়ে তারা সহযোগিতা করেছিলেন তৎকালীন সময়। সুতরাং বাংলাদেশের মধ্যে যারা দেখবেন যে ভারতের বিরুদ্ধে কথা বলে, ওরাই মূলত পাক বীর্যে জন্ম নেওয়া এই কুলাঙ্গার জাউরের বাচ্চা, এই বাস্টার্ড গুলা। ওদের পতিতা মায়েরা ওদের জন্ম দিয়ে গেছে, ওই বুড়িগুলা, ওই পতিতা খাঙ্কি গুলা মরছে, কিন্তু ওদের জন্ম, ওদের এই অবৈধ বাচ্চাগুলা রাইখে গেছে। এদের চেহারা দেখবেন, ওদের বাপের সাথে ওদের চেহারা মিলাবেন, দেখবেন চেহারার মিল নেই, মিক্স চেহারা হবে না। যেখানে ওর মায়েরা যখন একাধিক মিলিটারির কাছে গেছে, তাহলে তো মিক্স চেহারাই হবে। ওই যে মিক্স বিড়াল, কুকুর, কুত্তা থাকে না, ঠিক এইভাবে। সুতরাং এই পাক মিলিটারি, এই বাচ্চা, এই রাজাকারের বাচ্চাগুলা যেখানেই আছে, এদের খুঁজে বের করার দায়িত্ব আপনাদের, আমাদের সকলে। আপনাদের পাড়া মহল্লায় যেখানে আছে, এইগুলো ঘাপটি মেরে ওর ছবি কালেক্ট করে আমাকে দিয়েন কেউ একজন ইনবক্সে। ওর ব্যক্তিগত ফোন নাম্বার যদি দিতে পারেন তাহলেই হবে, চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে ইনশাল্লাহ। পরিবার পরিজন, ঘর বাড়িতে সবই আছে। আর এখন তো একটা ক্রেন ওরা চালু করছেই, সারা বাংলাদেশ আওয়ামী লীগের অসংখ্য বাড়ি ঘরে হামলা চালিয়েছে। হামলা দেখছে কি এখন পর্যন্ত? কিছুই দেখে নাই। হামলা কিছুই দেখে নাই। আমি এক গ্রুপে বলছি, আমার আওয়ামী লীগের ভাইদের বাড়িতে যদি বরের বেশি আডি পড়ে, তাহলে তোর বাড়িতে ককটেল পড়বে। কি পরিমাণ ককটেল পড়বে, একটু ধৈর্য ধর। সুতরাং এদের ডিটেলস বের করার দায়িত্ব আপনাদের, আমাদের সকলের। আমার কাছে দিবেন, আমি শুধু একখান ভিডিও মেরে চাইয়ে দেবো, এমনি দেখবেন ওটা শেষ, পরে খুঁজে পাওয়া যাবে না। হাই হুতাশ, পায়ে ধরে যতই ক্ষমা চাক, ক্ষমা মিলবে না। আমাদের এই শোককে সর্বোচ্চ শক্তিতে পরিণত করতে হবে। আজকে চট্টগ্রামে আমার সহযোদ্ধা ভাইরা যে মিছিল করেছে, তার সত্যি প্রশংসার দাবি রেখে। আজকে গোপালগঞ্জে দেখেছি ট্রাক ভর্তি ভর্তি বিজিবি, পুলিশ, ভিডিআর এগুলা মোতায়েন করছে। পুলিশি পাহারায়, বিজিবি পাহারায় কতদিন চলবা চান্দু? ওই পুলিশ জনগণের ট্যাক্সের টাকা, ওই পুলিশ আমার গোলাম, ওই পুলিশের বেতন হয় আমার ভ্যাট ট্যাক্সের টাকায়, ওই পুলিশের সংসার চলে আমার টাকায়, ওই পুলিশ অস্ত্র ব্যবহার করে আমার গায়ের উপর আমার ট্যাক্সের টাকার দিক কেনা অস্ত্র। কতদিন চালাবে, কতদিন চলবে? বেশি দিন আর চলবে না ইনশাআল্লাহ। ডিসেম্বরের আগেই অনেক খেলা ঘটে যেতে পারে, আর তা নাহলে লাস্ট বর্ডার তো ডিসেম্বর। সুতরাং আমার সহযোদ্ধা ভাই যারা রয়েছেন, আপনাদের কাছে এই শক্তি সর্বোচ্চ শক্তিতে পরিণত করে আশপাশে থাকা, প্রতিবেশীর মধ্যে থাকা, বাড়ির কাছে থাকা খোঁজ নেবেন। জুলাই জঙ্গি রাজাকারের বাচ্চা, গুপ্ত জামাতি, এই বিহারির বাচ্চা, এই দেশ বিরোধী, এরা আপনার পাড়া, আপনার মহল্লায় বসবাস করে কিনা। যদি মনে করেন
এই কুত্তার বাচ্চারা আপনার জন্য ক্ষতিকর, আপনাকে কিছু করতে হবে না, শুধু তার ডিটেলস আমাকে দিয়ে দিবেন, বাকিটা ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে যাবে। কিন্তু আমাদের বসে থাকলে চলবে না। এদের যে যেখানে যখন যে অবস্থায় ধরবেন সেই অবস্থায় তাদের চ্যাপ্টার ক্লোজ করে দিবেন, কোনোভাবেই রাখবেন না ভাই। একটা অনুরোধ, কোনোভাবেই না, কোনোভাবেই রাখা যাবে না। অনেক কিছু শিখেছি আমরা 5 তারিখের পরে, গত 2 বছরে আমরা আরো অনেক কিছু শিখেছি। আপনারা জানেন কাদেরিয়া বাহিনী প্রধান বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম কাদের সাহেব তিনি বলেছেন 71 পরবর্তী সময় সকল রাজাকার, এই সকল দেশ ধ্বংসকারী পাক বীর্য, যার ওর মায়ের তখন পেটে ছিল, ওর তো তখন জন্ম হয়নি, ওর মায়ের পেটে তখন পাক বীর্য ছিল, এই যে রুবেলদের, তখন যদি তারা হত্যা করতো বঙ্গবন্ধুর জন্য অপেক্ষা না করে, তাহলে আজকের এই দিন দেখতে হতো না। কিন্তু তারা বঙ্গবন্ধুর জন্য অপেক্ষা করে সেই হত্যা করে নাই, এদের সাধারণ ক্ষমা করে দিয়েছিল। জানেন প্রবীণ আইনজীবী তিনি পর্যন্ত বলেছেন, পান্না সাহেব তিনি বলেছেন যে তখন যদি বুঝতাম যে এদের বিরুদ্ধে কথা বলতে হবে, এরা আমাদের বিরুদ্ধে যাবে একটা সময়, তখন একটারেও বাছাই রাখতাম না, একটারেও না। সেই সুযোগ ছিল, তৎকালীন সময় ছিল এদের সংখ্যা 50 থেকে 60,000 বা 1 লাখ, কিন্তু এখন তো সেই সংখ্যা প্রায় 20 লাখ প্লাস হয়ে গেছে। থাকবে না, টিকবে না ইনশাল্লাহ। এই 20 লাখ ফেলাই দেওয়া কঠিন কোনো ব্যাপার হবে না। বাংলাদেশ দূষণ মুক্ত করতে হলে আমাদের সেটা করতে হবে ভাইয়েরা আমার। সুতরাং আজকের এই শোককে আমাদের সর্বোচ্চ শক্তিতে পরিণত করতে হবে এবং সকল অপশক্তি, দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, জনগণ বিরোধী এই রাজাকারের বাচ্চাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি নিতে হবে।